সো আসেন আরেকটু ভিজুয়ালাইজেশনের মাধ্যমে এখন আমাদের ডাটাটাকে আরেকটু ভালোভাবে বোঝার চেষ্টা করি। এই ক্ষেত্রে আমাদের কাছে এখন একটু ডাটা ক্লিনিং করার পর ৬টা কলাম আছে এবং এই ৬টা কলামের ভেতরে আমি প্রাইস কলামটাকে যেহেতু টার্গেট কলাম ধরে নিছি, সেহেতু এই কলাম ভিজুয়ালাইজ করে আমার কোনো লাভ নাই। কিন্তু তাও আমি ভিজুয়ালাইজেশন করার মাধ্যমে একটু দেখার চেষ্টা করব যে আমাদের এই প্রাইস কলামের সাথে অন্যান্য কলামগুলোর সম্পর্কটা কিরকম। সো সবার প্রথমে যেটা আমার করতে ইচ্ছা করে সেটা হচ্ছে একটা পেয়ার প্লটকে তৈরি করে নেওয়া। জাস্ট ডাইরেক্টলি পেয়ার প্লট। আমি এখানে এসএনএস থেকে পেয়ার প্লটটাকে নিয়ে নিব এবং পেয়ার প্লটের ভেতরে আমি ডাটা আকারে ডাটাটাকে পাঠিয়ে দিব এবং আমার মাত্রই মাথায় আসলো যে আমি হয়তো বা ঠিকঠাকভাবে কোনো কিছুকে রান করি নেই, সেহেতু আমি রান অল বাটনে ক্লিক করে দিব এবং রান অল বাটনে ক্লিক করার সাথে সাথে এখানে বলতেছে এসএনএস নট ডিফাইন্ড, কারণ আমি সিবর্নকে ইম্পোর্ট করে নিয়ে আসি নাই। সো ইম্পোর্ট করে নিব সিবর্নকে অ্যাজ এসএনএস এবং আমি সাথে সাথে ম্যাটপ্লটলিবকেও এখানে ইম্পোর্ট করে নিতে চাই। সো ম্যাটপ্লটলিব ডট pyplot as plt এবং এখন যদি রান করি তাহলে আমাদের পেয়ার প্লটটা তৈরি হয়ে যাওয়ার কথা, কিন্তু তাও হইতেছে না কারণ আমি পেয়ার প্লটে বানানে ভুল করছি। ওয়াও, কিছুদিন কোডিং না করে আমার সব গায়েব হয়ে গেছে এবং এমনটাই হওয়া স্বাভাবিক। আপনি যদি একজন প্রোগ্রামার হন এবং আপনি যদি যখনই কোডিংয়ে বসেন সবকিছু ঠাসঠুস মনে করে ফেলতে পারেন, তাহলে ভাই আপনি প্রোগ্রামার না, আপনি কোডার। যাই হোক, আমি কোনো কোডার অথবা কোনো প্রোগ্রামারকে এটা বলে খোঁচা দেওয়ার চেষ্টা করতেছি না, জাস্ট একটু মজা করলাম। ভাই মজাও বুঝেন না আপনারা, রাগ করে পড়ে থাকেন, দূর ভালাই লাগে না। যাই হোক, এখন আমাদের সামনে একটা পেয়ার প্লট তৈরি হয়ে গেছে এবং যেখানে আমি প্রত্যেকটা কলামের সাথে প্রত্যেকটা কলামের প্লটিংটা দেখতে পারি এবং আমি যদি একটু সুন্দরভাবে লক্ষ্য করি তাহলে আমি জাস্ট হিস্টোগ্রামগুলোকে একটু দেখে নিব। আমাদের প্রত্যেকটা কলামের জন্য প্রাইসটা খুব সুন্দরভাবে নর্মাল ডিস্ট্রিবিউশনের ভেতরে আছে, যেটা স্বাভাবিক। তার সাথে আমি যদি এরিয়া পপুলেশনটা দেখি, এইটাও নর্মাল ডিস্ট্রিবিউশনের ভেতরেই আছে, যেটা স্বাভাবিক। তারপর যদি আমি অ্যাভারেজ এরিয়া নাম্বার অফ বেডরুমসটাকে দেখি তাহলে আমি এখানে দেখতে পারবো যে মার্কিংসটা হচ্ছে 2, 3, 4, 5, 6 পর্যন্ত এবং ভ্যালুগুলো ওই রেঞ্জের ভেতরেই আছে। তো অস্বাভাবিক কোনো কিছুই আমি আসলে দেখতে পারতেছি না এখানে। এবং আমি যদি সবগুলা কলামের দিকে তাকাই তাহলে সবগুলা কলামই নর্মাল ডিস্ট্রিবিউশনে আছে এবং আমি আপনাদেরকে নর্মাল ডিস্ট্রিবিউশনের কথা বলছিলাম যে আমরা যখন এইরকম কোনো প্যাটার্ন দেখতে পারবো তাহলে আসলে ওইটাকে বলা হবে একটা নর্মাল ডিস্ট্রিবিউশন। এবং নর্মাল ডিস্ট্রিবিউশনের নাম আসলে হচ্ছে গাউসিয়ান ডিস্ট্রিবিউশন, কিন্তু এই প্যাটার্নটা আমাদের প্রাকৃতিক জগতে এতটাই নর্মাল যে এটার নাম হয়ে গেছে নর্মাল ডিস্ট্রিবিউশন। তো আপনারা যদি কোনো কলামের জন্য ডিস্ট্রিবিউশন এরকম দেখেন তাহলে আপনারা বলতে পারেন যে হ্যাঁ, এটা আসলে ন্যাচারাল একটা রুলকে ফলো করেই চলতেছে। এবং ন্যাচারাল রুলটা কি? একেবারে ছোট ভ্যালুগুলো সবচেয়ে কম হবে এবং একেবারে বড় ভ্যালুগুলো সবচেয়ে কম হবে, কিন্তু অ্যাভারেজ ভ্যালুগুলো সবচেয়ে বেশি বেশি করে হবে এবং ছোট থেকে আস্তে আস্তে বাড়তে বাড়তে একেবারে টপে এসে তারপর আস্তে করে আবার এটা কমতে শুরু করবে। এটাই হচ্ছে নর্মাল ডিস্ট্রিবিউশন। এবং আমরা যদি আমাদের এই অ্যাভারেজ এরিয়া হাউস এইজের দিক থেকে লক্ষ্য করি তাহলে আমাদের এইজের ডিস্ট্রিবিউশনটা কিভাবে হইতেছে 4, 6, 8 এবং আমরা এখানে আমাদের ডিস্ট্রিবিউশনটা বেশিরভাগই মনে হইতেছে যে আমি 4.5 অথবা 5 থেকে 7-এর ভেতরে দেখতে পারতেছি। তার মানে এটাই অ্যাভারেজ হওয়ার কথা। যদিও এমনটা হয় না, হাউস এইজ মাঝে মধ্যেই অনেক বেশি বেশি হইতে পারে, কিন্তু আমি আপনাদেরকে গত ভিডিওতে বলছিলাম যে দিস ডাটা সেট ইজ সিনথেটিক্যালি জেনারেটেড এবং এখানে যে সকল ডাটা আমরা দেখতেছি এটা রিয়েল মনে হইলেও খুব সম্ভবত এটা রিয়েল ডাটা না, জাস্ট আমাদের প্র্যাকটিসের জন্য এটা খুবই ভালো একটা ডাটা সেট। এই কারণেই আমি এই ডাটা সেট দিয়ে আপনাদেরকে দেখাইতেছি। অ্যান্ড আমরা যদি অন্যান্য কলামের ক্ষেত্রেও ডিস্ট্রিবিউশনটাকে একটু বুঝার চেষ্টা করি তাহলে আমরা আসলে ঠিকভাবেই বুঝতে পারবো। এই ক্ষেত্রে আমরা আমাদের ক্যাটাগরিক্যাল কলাম যেগুলো থাকার কথা, যেমন নাম্বার অফ বেডরুমস এবং নাম্বার অফ রুমস, এগুলার ডিস্ট্রিবিউশনগুলোকে খুব সুন্দরভাবেই আসলে ক্যাটাগরির মতো করেই দেখতে পারতেছি। হ্যাঁ, একটু ছড়াছিটে আছে কারণ এগুলো ফ্লোটিং পয়েন্টে ছিল। আমি যদি একটু উপরে আসি তাহলে আমাদের নাম্বার অফ রুমস এবং নাম্বার অফ বেডরুমস ফ্লোটিং পয়েন্ট আছে। সো দশমিক ভ্যালুর কারণে একটু কম বেশি হইতেছে, কিন্তু তাও আমরা একেবারে জেনুইন একটা লাইনকে দেখতে পারতেছি। তার মানে ভ্যালুগুলো ওই ভ্যালুটার কাছাকাছি আছে এবং এটা একটা ভালো দিক যে আমাদের ডাটার ভেতরে কোনো ধরনের অ্যাবনর্মালিটি নেই। এবং আমরা যদি একটু লক্ষ্য করি
করি। লেটস সে আমি এখানে এই প্লটটাকেই দেখতে চাই। সো এরিয়া পপুলেশনের সাথে আমি অ্যাভারেজ এরিয়া হাউস এইজ এটার সম্পর্কটাকে দেখতে চাই। সো এই ক্ষেত্রে লেটস সে আমি জয়েন্ট প্লটটাকেই ব্যবহার করতে পারি। জয়েন্ট প্লটটা আমাদেরকে একটা স্ক্যাটার প্লটকে দিবে। সো আমি ডাটা আর্গুমেন্টের ভেতর আমাদের ডাটাটা পাঠিয়ে দিলাম। এক্স অক্ষ বরাবর আমি দেখতে চাই অ্যাভারেজ এরিয়া হাউস এইচ। সো এভিজি ডট এরিয়া বড় হাতের এইচ দিয়ে হাউস, বড় হাতের এ দিয়ে এইচ, এবং হাউসের এইচটা আমি ছোট হাতের দিছি। সো এইচটা বড় হাতের দিয়ে দিলাম এবং ওয়াই অক্ষ বরাবর একটা ভ্যালুকে আমি সেট করে দিতে পারি। সো ওয়াই অক্ষ বরাবর আমি দেখতে চাই এরিয়া পপুলেশন। সো এরিয়া পপুলেশনটাকে যদি এখন প্লট করি তাহলে আমাদের সামনে একটা জয়েন্ট প্লট চলে আসলো। আমি এখানে কোনো প্যালেট সিলেক্ট করি নাই, আমাদের সিবর্নের জন্য এখানে একেবারে ডিফল্ট প্যালেটটাই আছে। অ্যান্ড এটা দেখতে একটু সমস্যা হইতেছে, আমার মনে হইতেছে যে অন্য আরেকটা ধরনের প্লটিং যদি এখানে করি তাহলে বেটার হয়। সো আমি কাইন্ড আর্গুমেন্টটাকে নিয়ে নিব এবং এটার ভেতরে হেক্সাগোনাল প্লটটাকে দেখতে চাই স্ক্যাটার প্লটের জায়গায়। অ্যান্ড রান করে দেওয়ার পর এখন হয়তোবা আমরা একটু ভালো একটা ভিজুয়ালাইজেশন পাইতে পারি এবং এই ক্ষেত্রে আমি দেখতে পারতেছি যে আমাদের ভ্যালুগুলো মিডল বরাবর একেবারে কনসেন্ট্রেটের অবস্থাতে আছে এবং কিছু কিছু জায়গায় আমি অনেক বেশি কনসেন্ট্রেশন দেখতে হইতেছি, কারণ এই জায়গাগুলো ডার্কার অবস্থাতে আছে। তার মানে এগুলো ইন্ডিকেট করতেছে যে এই জায়গায় আমাদের পয়েন্টগুলো সবচেয়ে বেশি। সো আমি এখানে যা করতেছি সেটা হচ্ছে জাস্ট বুঝার চেষ্টা করতেছি যে ডাটাগুলো আসলে কি কোনো ধরনের রুল ব্রেক করতেছে কিনা। উভয় কলামের জন্যই আমরা নর্মাল ডিস্ট্রিবিউশনই দেখতে পারতেছি এবং এই নর্মাল ডিস্ট্রিবিউশনের জন্য আমি অ্যাভারেজ এরিয়া হাউস এইজের জন্য আমি 5 থেকে 7 বছরের ভেতরে সবচেয়ে বেশি মানুষ দেখতে পারতেছি, যেটা এই ক্ষেত্রে নর্মাল মনে হইতেছে। এবং এরিয়া পপুলেশনের ক্ষেত্রেও আমি দেখতে পারতেছি যে এই ভ্যালুটা 50,000 এবং 30,000-এর মধ্যবর্তী। সো কনসেন্ট্রেশনটা মিডল বরাবরই হওয়ার কথা এবং এটি আসলে বলতেছে যে আমাদের ডাটার ভেতরে তেমন কোনো অ্যাবনর্মালিটি নাই এবং আমরা আসলে ডাটাটাকে ব্যবহার করতে পারি। অ্যান্ড ফাইনালি আমি যেহেতু আমার ডাটা ভিজুয়ালাইজেশন নিয়ে স্যাটিসফাইড, আমি ইচ্ছা করে এই ডাটা সেটটা নিয়েছি ভাই, জানি আমার বেশি সময় এই ডাটা সেট অ্যানালাইসিসে সময় পার না করতে হয়, যেন আপনাদের সাথে আমি অ্যালগোরিদম নিয়ে বেশি সময় পার করতে পারি। তো এই ক্ষেত্রে খুব দ্রুত আমরা এটাকে পার করে যাওয়ার চেষ্টা করতেছি। আমরা পরবর্তীতে আরো অনেক ধরনের ডিটেলস আমাদের এই ভিজুয়ালাইজেশনের মাধ্যমে কিভাবে পাইতে পারি সেগুলো নিয়ে কথা বলবো। সো আপাতত আমরা যেহেতু প্রথম অ্যালগোরিদম শিখতেছি সেহেতু আমি এই পার্টটাকে একটু দ্রুত শেষ করে ফেলবো যেন আমরা আমাদের মেইন পার্টের দিকে আসতে পারি। সো ফাইনালি আমি জাস্ট একটা চেক করব, সেটা হচ্ছে যে আমি যে টার্গেট কলামটাকে নিলাম প্রাইস, এইটার সাথে অন্যান্য কলামের রিলেশনটা কেমন সেটা বোঝা। কারণ ইন দি এন্ড প্রত্যেকটা কলামের ভ্যালুর উপরে ডিপেন্ড করেই প্রাইস কলামের একটা ভ্যালু আমাদের ডাটা সেটে দেওয়া আছে এবং আমাদের মডেলটাও অন্যান্য কলামের ভ্যালুর উপরে ডিপেন্ড করেই প্রাইসটাকে প্রেডিক্ট করবে। সো এই ক্ষেত্রে আমার আসলে দেখে নেওয়া উচিত যে অন্যান্য কলামগুলোর ভেতরে কোন কলামগুলোর সাথে আমাদের প্রাইস কলামের ভালো সম্পর্ক এবং কোনগুলোর সাথে খারাপ সম্পর্ক, এবং এটার করার জন্য আমরা কি করতে পারি। আমি এই সকল জিনিসপাতি নিয়ে সিবর্নে অনেকটুকুই আলাপ করছিলাম। সো আপনারা যদি ওই সেকশনের ভিডিও না দেখে আসেন তাহলে খুব সম্ভবত আপনারা আমার চ্যানেলে নতুন। তাই আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, সুন্দর আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। ওয়েলকাম টু মাই চ্যানেল, যেখানে আমি নিজে শিখি এবং আপনাদেরকে শেখাই। এবং আমার একটা ডিসকর্ড সার্ভার আছে, আপনারা চাইলে সেখানেও জয়েন হতে পারেন। আমি বয়াবয় পেঁচাল পারি লাইফের পেইন নিয়ে, আপনারাও আপনাদের পেইন নিয়ে পেঁচাল পারতে পারেন, কোনো সমস্যা নেই। এবং এই ক্ষেত্রে আমরা একটু আমাদের এই কলামগুলোর কোরিলেশনটাকে দেখে ফেলার চেষ্টা করব। সো আমি একেবারে নিচে চলে আসব এবং আমাদের ডাটা ফ্রেম থেকে কোরিলেশন নামক মেথডটাকে ব্যবহার করে একটা কোরিলেশন টেবিলকে আমি এখানে পাওয়া যাব। সো এই কোরিলেশন টেবিলটাকে আমি একটা ভ্যারিয়েবলের ভেতরে ঢুকিয়ে দিলাম। যেহেতু এই কোরিলেশন টেবিলটা একটু বড় দেখেই বোঝা যাইতেছে এবং এখান থেকে সঠিক ওয়েতে বোঝাটা একটু কঠিন, এই কারণে আমি ভ্যারিয়েবলের ভেতরে এটাকে স্টোর করে নিতেছি এবং আমি এখন হিট ম্যাপের মাধ্যমে ভিজুয়ালাইজ করতে পারি আমাদের এই কোরিলেশন টেবিলটাকে। এবং আমি অ্যানোটেশনটাকে ট্রু করে দিব যেন আমি ভ্যালুগুলোকেও আমাদের এই হিট ম্যাপে দেখতে পারি। অ্যান্ড আমাদের সামনে হিট ম্যাপটা চলে আসলো এবং আমরা যদি লক্ষ্য করি তাহলে খুবই ইন্টারেস্টিং জিনিস আমি এখানে দেখতে পারবো। আমাদের প্রাইস কলামের সাথে অলমোস্ট সকল কলামেরই একটা পজিটিভ রিলেশন আছে এবং সবচেয়ে বেশি রিলেশনশিপটা হচ্ছে অ্যাভারেজ এরিয়া ইনকামের সাথে, যেটা হওয়া উচিত। যেই সকল এরিয়াতে ইনকাম বেশি সেই সকল এরিয়াতে প্রাইসও বেশি হওয়া উচিত। সো এই ক্ষেত্রে ঠিকঠাক আছে। তারপর অ্যাভারেজ হাউস এইজ
এটার সাথেও একটা ভালো রিলেশনশিপ আছে এবং সবচেয়ে কম রিলেশনশিপটা আছে অ্যাভারেজ এরিয়া নাম্বার অফ বেডরুমসের সাথে। এবং আমার মনে হয় এটা একটা অ্যানোমালি হইতে পারে, একটা অ্যাবনরমালিটি হইতে পারে, যেটা আমাদের মডেলকে একটু বায়াসনেসের দিকে নিয়ে যেতে পারে। কিন্তু যেহেতু এটা পজিটিভ কোরিলেশনে আছে সেহেতু আমি এটাকে আপাতত ইগনোর করে যাব। পজিটিভ কোরিলেশন যদি থাইকা থাকে তাহলে আপনারা সেটাকে অগ্রাহ্য করতে পারেন। আপনারা চাইলে এই কলামটাকে বাদ দিয়ে দেখতে পারেন যে আসলে আপনার মডেলের পারফরমেন্সটা কত ভালো হয়, এবং এই কলামটা অ্যাড করার মাধ্যমে আবারও চেক করে দেখতে পারবেন যে নতুন মডেলের পারফরমেন্সটা খারাপ হয় নাকি ভালো হয়। যদি পজিটিভ কোরিলেশন থাকে তাহলে অলমোস্ট সবসময়ই ওই কলামটা সহ পারফরমেন্স ভালো হয়। কিছু কিছু ক্ষেত্রে যদি ধরেন এরকম হইতো যে প্রত্যেকটা কলামের সাথেই প্রাইস কলামের সম্পর্কটা হচ্ছে 0.75 অথবা তার বেশি, শুধুমাত্র এই কলামের কোরিলেশনটাই 0.17, তাহলে ওইটা অন্য লেভেলের ইফেক্ট করে এবং ওইটা বলা যায় যে ওই কলামটার সাথে আমাদের কলামের একটা ফল্টি রিলেশনশিপ আছে এবং এটা আমাদের মডেলকে ইফেক্ট করতে পারে। এবং অন্যান্য কলামের দিকে যদি লক্ষ্য করেন তাহলে দেখবেন অন্য কোনো কলামের সাথেই কোনো কলামের তেমন ভালো সম্পর্ক নাই। এরিয়া পপুলেশনের সাথে অন্য কোনো কলামের তেমন ভালো সম্পর্ক নাই, এবং এই ক্ষেত্রে দেখতে পারতেছেন যে এখানে নেগেটিভ কোরিলেশন আছে। কিন্তু যদি ভ্যালুগুলোর দিকে লক্ষ্য করেন তাহলে দেখবেন ভ্যালুগুলো আসলে জিরোর কাছাকাছি, 0.016। তার মানে অন্য কোনো কলামের ভেতরেই তেমন কোনো সম্পর্ক নাই বললেই চলে। কিন্তু যেহেতু আমাদের টার্গেট কলামের সাথে অন্য সকল কলামের ভালো একটা সম্পর্ক আছে সেহেতু আমাদের চিন্তা করার কোনো দরকার নাই। এবং আরেকটা অ্যানোমালি যেটা আমার চোখে পড়ছিল সেটা হচ্ছে এরিয়া নাম্বার অফ বেডরুমসের সাথে এরিয়া নাম্বার অফ রুমসের সম্পর্কটা। অন্য কোনো কলামের সাথে কোনো কলামের সম্পর্ক নাই, কিন্তু এই দুইটা কলামের ভেতরে আবার সম্পর্ক চলে আসে, যেটা হওয়া উচিত। আপনি যেই বাসাটা নিতেছেন সেই বাসাতে রুমস যত আছে বেডরুমসও ওই রকমই থাকা উচিত। আপনি 10 রুমের একটা বাসা নিলেন এবং ওই বাসাতে শুধুমাত্র একটা বেডরুম আছে, এটা আসলে পসিবল না। তো এই ক্ষেত্রে রুমস যত বাড়বে বেডরুমসও তত বাড়া উচিত। তো এই ক্ষেত্রে রিলেশনশিপটা আমার মনে হয় ঠিকঠাকই আছে, কিন্তু হওয়ার কথা না, যেহেতু অন্যান্য কোনো কলামের মধ্যেই কোনো সম্পর্ক নাই, এই দুইটা কলামের ভেতরে একটা সম্পর্ক হয়ে গেছে। যাই হোক, এই ক্ষেত্রে আমরা একটা জিনিস বুঝতে পারলাম যে আমাদের এই ডাটা থেকে আমরা একটা মডেলকে আসলেই তৈরি করতে পারি যেটা প্রাইসটাকে প্রেডিক্ট করার অন্তত চেষ্টা করতে পারে। হয়তো বা অত ভালো হবে না, কিন্তু অন্তত চেষ্টা করতে পারে এবং আমরা একটু বুঝতে পারি একটা মডেল তৈরি করার মাধ্যমে যে আসলে একটা মডেল কিভাবে কাজ করে। এবং যেহেতু আমরা লিনিয়ার রিগ্রেশন শিখবো সেটার ডিটেলস নিয়েও আপনাদের সাথে কথা বলতে হবে। আমি পরের ভিডিওতেই আপনাদের সাথে ওইটার ডিটেলস নিয়ে কথা বলা শুরু করতে পারি, কিন্তু আমার মনে হয় তার আগে আপনাদেরকে আরও কিছু জিনিসপাতি দেখা দেওয়া উচিত, কারণ আমরা স্টেপসগুলোকে ফলো করতেছি। গত ভিডিওতে আমি আপনাদেরকে ডাটা ডাউনলোড করা দেখাইছি, আমরা ডাটা পর্যবেক্ষণ করছি এবং ডাটার ভেতর থেকে কিছু জিনিসপাতিকে ক্লিন করছি, এবং এই ভিডিওতে আমরা ডাটা অ্যানালাইসিস করতেছি। পরের ভিডিওতে আমাদের করতে হবে স্প্লিটিং, এবং তারপরের ভিডিওতে আমরা মেশিন লার্নিং মডেল তৈরির জিনিসপাতিতে যাইতে পারি। সো এই ক্ষেত্রে আমি এখন একটু আমার ভিডিওর টাইমটা চেক করব। যদি ভিডিও অনেক বড় হয়ে থাকে অলরেডি তাহলে হয়তো বা পরের ভিডিওতে আমি স্প্লিটিং দেখাবো, আর যদি না হয়ে থাকে তাহলে এই ভিডিওতেই ওইটা নিয়ে কথা হবে। এবং হ্যাঁ, আমার মনে হয় যে ভিডিওটা যথেষ্ট বড় হয়েছে, কিন্তু আমি তাও আপনাদের সাথে স্প্লিটিং নিয়ে হালকা পাতলা কথা বলতে পারি। কিন্তু আমরা আমাদের এই ভিজুয়ালাইজেশনের মাধ্যমে বুঝতে পারলাম যে আমরা একটা মেশিন লার্নিং মডেলকে এখান থেকে তৈরি করতে পারি, আমাদের ডাটাটা অতটুকু যোগ্যতা রাখে। সো এর পরের স্টেপের নাম হচ্ছে স্প্লিটিং করা। আমরা আমাদের ডাটাটাকে দুই ভাগে ভাগ করব, একটা হবে ট্রেনিং এবং আরেকটা হচ্ছে টেস্টিং। এবং আমরা ওইটাকে কিভাবে করব ওইটা এবং অলমোস্ট সকল ধরনের মেশিন লার্নিং অ্যালগোরিদম এবং প্রি প্রসেসিং রিলেটেড যত জিনিসপাতি আছে আমরা একটা লাইব্রেরির মাধ্যমে করতে পারি, যেটার নাম হচ্ছে scikit-learn। আমার কাছে মনে হয় যে এই লাইব্রেরিটা একটা ব্লেসিংসের মতো মেশিন লার্নিং কমিউনিটিতে, যে ভাই এই লাইব্রেরিটা না থাকলে আমরা আসলে হারায় যেতাম। এই লাইব্রেরিটাতে অলমোস্ট সকল ধরনের মেশিন লার্নিং অ্যালগোরিদমের কোড অলরেডি ইমপ্লিমেন্ট করা আছে। অলমোস্ট সকল ধরনের অ্যাডভান্সড
প্রি প্রসেসিং টেকনিক্সের জন্য মেথডস অলরেডি ইমপ্লিমেন্ট করা আছে এবং এই লাইব্রেরিটা ফুললি নামপাই, সাইপাই এবং ম্যাটপ্লটলিব দিয়ে বানানো। এর মিনিং হচ্ছে যে scikit-learn সিমলেসলি পান্ডাসের সাথে মিলে যেতে পারে, নামপাইয়ের সাথে মিলে যেতে পারে, সাইপাই লাইব্রেরির সাথে মিলে যেতে পারে এবং ম্যাটপ্লটলিবের সাথেও সিমলেসলি কাজ করতে পারে এবং সাথে সাথে আমরা scikit-learn-এর নিজস্ব মেথডও পাবো এবং এই লাইব্রেরিটা আমাদেরকে ইনস্টল করে নিতে হবে এবং এই লাইব্রেরির মাধ্যমে আমরা ধরতে গেলে পরবর্তী মেশিন লার্নিং মডেল রিলেটেড যত জিনিসপাতি আছে এখান থেকে করতে যেতেছি। সো এই ক্ষেত্রে আমি ইনস্টলের উপরে ক্লিক করব এবং আমাদেরকে এরকম একটা ইন্টারফেস দেওয়া হবে, কিন্তু সিম্পলি আপনারা টার্মিনাল ওপেন করতে পারেন এবং টার্মিনাল ওপেন করার পর আপনাদের এনভায়রনমেন্টটাকে অ্যাক্টিভেট করে নেবেন। সো conda activate mlenv and তারপর টাইপ করবেন conda install scikit-learn। সো বানানটা হবে scikit-learn। এন্টার প্রেস করলেই ইনস্টলেশন শুরু হয়ে যাবে। আমার এনভায়রনমেন্টে ধরতে গেলে আজকেই আমি ইনস্টল করেছি scikit-learn-কে অ্যান্ড দেখতেই পারতেছেন যে আমার পুরো লাইব্রেরিটা অলরেডি ইনস্টলড অবস্থাতে আছে এবং এই লাইব্রেরিটাকেই আমরা ব্যবহার করে এখন আমাদের ডাটাটাকে স্প্লিট করতে পারি। সো ডাটাটাকে আমরা স্প্লিট করার ক্ষেত্রে কিছু রুলসকে অবশ্যই মেনটেন করব যে এটা আসলে কিভাবে কাজ করে। আমি সবার প্রথমে scikit-learn থেকে একটা মেথডকে ইম্পোর্ট করে নিয়ে আসবো। তো ফ্রম sklearn আপনি scikit-learn লাইব্রেরিটাকে ইনস্টল করছেন, কিন্তু আপনি যখন scikit-learn-এর কোনো কিছুকে ইম্পোর্ট করতে চাইবেন অথবা লাইব্রেরিটাকে ফুললি ইম্পোর্ট করতে চাইবেন তখন আপনি sklearn ব্যবহার করবেন। scikit-learn লেখার কোনো দরকার নেই এবং sklearn থেকে আমি মডেল সিলেকশন মডিউলের ভেতরে ঢুকবো এবং এখান থেকে আমি একটা ফাংশনকে পাবো যেটার নাম হবে ট্রেন টেস্ট স্প্লিট। আমি এখানে ইম্পোর্টের জায়গায় ফ্রম লিখছি, সো ইম্পোর্ট করে নিব আমি ট্রেন টেস্ট স্প্লিট। এখন এই ফাংশনটা কিভাবে কাজ করে সেটা আমাদেরকে একটু বুঝে নিতে হবে। আমি হোভার করছি এবং হোভার করলে আমি এখানে দেখতে পারবো আমাদের ফাংশনের ডিটেলসটা এবং এই ট্রেন টেস্ট স্প্লিট ফাংশনটা দুইটা জিনিসকে নেয়, একটা এক্স এবং আরেকটা হচ্ছে ওয়াই। এক্সটা হচ্ছে ওই সকল কলাম যে সকল কলামগুলোর উপরে আমাদের মডেলটা ট্রেন হবে এবং ওয়াই হচ্ছে ওই কলাম যেটা হচ্ছে আমাদের টার্গেট। সো অ্যাকচুয়ালি আমরা এই ফাংশনের ভেতরে আলাদা আলাদা করে আমাদের টার্গেট কলামটা এবং বাকি কলামগুলোকে পাস করব। আমরা একই সাথে পুরোটাকে পাস করতে পারবো না, আলাদা করে বলে দিতে হবে যে কোনটা কোন কলাম। সো এই ক্ষেত্রে আমি ফিচার নামক একটা ভ্যারিয়েবলকে নিয়ে নিলাম। সো ফিচার ভ্যারিয়েবল ইজ ইকুয়ালস টু আমি জাস্ট আমাদের ডাটা থেকে ড্রপ করে দিব আমাদের প্রাইস কলামটাকে এবং প্রাইস কলামটা ড্রপ করে দেওয়ার সাথে সাথে কি হবে, বাকি যে কলামগুলো আছে সবগুলা রিটার্ন হয়ে যাবে এবং রিটার্ন হওয়ার পর আমি ফিচারের ভেতরে সেই কলামগুলোকে স্টোর করে নিতে পারি। সো আমি এটাকে রান করে দিব। রান করার পর আমি একটু ফিচার কলামটাকে এখানে দেখতে চাই। সো এখানে আমার অ্যাক্সেস বলে দেওয়া উচিত ছিল, আমি কোনো আর্গুমেন্ট ব্যবহার করি নেই। সো কলামস আর্গুমেন্টটাকে এখানে নিয়ে নিতে পারতাম, আমি নিয়ে নেই। সো কলামস ইজ ইকুয়ালস টু প্রাইস আর্গুমেন্ট আকারে পাস করতে হবে। আমি যদি রান করি কাজ হয়েছে এবং ফিচারের ভেতরে যদি দেখি তাহলে আমাদের কাছে প্রাইস কলামটা বাদে বাকি সকল কলাম এখন ফিচার ভ্যারিয়েবলের ভেতরে ঢুকে গেল এবং এটার জন্য একটা এস দিয়ে দেওয়া উচিত ছিল ফিচার্স। অ্যান্ড আমি গত ভিডিওতেই বলছিলাম যে আমি সকল রোকে এখন স্যাম্পল বলে রেফার করব এবং সকল কলামকে ফিচার আকারেই সবচেয়ে বেশি রেফার করব। এই ক্ষেত্রে আমি কলামসগুলোকে নিতেছি যেগুলোর উপরে আমাদের মডেলটা ট্রেন হবে এবং সেগুলোকে বলা হবে ফিচার্স। ফিচার্স কলামটাকে নিয়ে নিলাম এবং ফিচার্স কলামটা নেওয়ার পর এখন আমি আমাদের টার্গেট কলামটাকেও এখানে নিয়ে নিতে চাই। সো টার্গেট কলামটা সিম্পলি হবে আমাদের ডাটা থেকে প্রাইস কলামটা। তো প্রাইস কলামটাকে এখানে নিয়ে নিব এবং টার্গেট কলামটাকে আমি একটু দেখতে পারি। টার্গেট কলামটা আমাদের সামনে চলে আসলো অ্যান্ড নাও আমরা ট্রেন টেস্ট স্প্লিট ফাংশনটাকে ব্যবহার করতে পারি। সো এখানে আমি ট্রেন টেস্ট স্প্লিট ফাংশনটাকে কল করব এবং ফিচার্স কমা টার্গেটটাকে এখানে পাঠিয়ে দিব অ্যান্ড দেন ফাইনালি এই ট্রেন টেস্ট স্প্লিট ফাংশনটা আমাদের ডাটাটাকে দুই ভাগে ভাগ করে দিবে এবং দুই ভাগে ভাগ করে আমাদেরকে চারটা ভ্যারিয়েবলকে দিবে। হ্যাঁ, আমাদেরকে চারটা ভ্যারিয়েবল রিটার্ন করা হবে এবং এই চারটা ভ্যারিয়েবল হবে, এখানে এক্সাম্পল দেওয়া হয়েছে এক্স ট্রেন, এক্স টেস্ট, ওয়াই ট্রেন এবং ওয়াই টেস্ট। এখানে এক্স বড় হাতের দেওয়াটা জাস্ট একটা বেস্ট প্র্যাকটিসের মতো, এটা দ্বারা বোঝানো হইতেছে ফিচার্স গুলাকে, বড় হাতের এক্স দ্বারা ফিচার্স গুলাকে বোঝানো হয় এবং ছোট হাতের ওয়াই দ্বারা টার্গেট ভ্যালুগুলোকে বোঝানো হয়। সো ফিচার্সের ট্রেনিং সেট, ফিচার্সের টেস্টিং সেট, টার্গেটের ট্রেনিং সেট এবং
টার্গেটের টেস্টিং সেট এবং আমি জাস্ট এখানে এই 4টা ভ্যারিয়েবলকে লিখে দিতে পারি। সো এক্স ট্রেন কমা এক্স টেস্ট কমা ওয়াই ট্রেন কমা ওয়াই টেস্ট ইকুয়ালস টু সাইন দিয়ে দিব এবং আমাদের কাছে 2 ভাগে ভাগ হওয়া ডাটা ফ্রেমটা ডাইরেক্টলি চলে আসলো। এবং আমরা যখন মডেলকে ট্রেন করব তখন আমরা এক্স ট্রেন এবং ওয়াই ট্রেনকে ব্যবহার করব এবং মডেলকে ইভ্যালুয়েট করার সময় আমরা এক্স টেস্ট এবং ওয়াই টেস্টকে ব্যবহার করব। অ্যান্ড এই ক্ষেত্রে আমি জানি আপনাদের মাথাতে অনেক কোয়েশ্চেন চলে আসছে অলরেডি, যেগুলো আমার মাথাতেও আসছিল। যেমন এখানে 4 ভাগে ভাগ হইলো, ভাই কনফিউজ হয়ে যেতেছি কোনটা কি হইতেছে, কের লেগে এভাবে হইলো, আমি কের লেগে একসাথে পাঠাইতে পারতাম না। এটা আপনাদেরকে একটু হাতে কলমে বুঝাইলেই ভালো হবে আমার মনে হয়। তো এই ক্ষেত্রে আপনারা এই পর্যন্ত করে ফেলবেন। আমি কোর্স সেলটাকে রান করে নিলাম এবং রান করার সাথে সাথে আমি আপনাদেরকে কোনো কিছুই দেখাবো না যে এখানে কি হয়েছে। পরের ভিডিওতে আমি আপনাদেরকে এটি একটু সুন্দরভাবে ব্যাখ্যা করার চেষ্টা করব যে আসলে এখানে কি হইতেছে এবং এইভাবেই কেন করতে হবে। সো আশা করি আপনাদের এই ভিডিওটা ভালো লাগছে। যদি ভালো লেগে থাকে একটা লাইক করেন, একটা কমেন্ট করেন, একটা সাবস্ক্রাইব করেন, কারণ সাবস্ক্রাইব করলে আমার ভালো লাগে, আমার মনে শান্তি লাগে। পরবর্তী ভিডিওতে আপনাদের সাথে আবারও কথা হবে।